হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার পাথওয়েজ একাডেমি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ক্লাস 10 এর জিওগ্রাফির একটা ক্লাস, যেটা আমি আগে কিছুটা পড়িয়েছিলাম আর তার শেষ পোর্শনটুকু আজকে আমি পড়াবো। সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর অ্যাটমসফিয়ার। এটা কিন্তু তোমাদের মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর বড় কোশ্চেন আসে এবং সেটা কমন, জানা যায় যে এই কোশ্চেনগুলো আসবে এবং শর্ট কোশ্চেন তো হিউজ আসে। তাই এই চ্যাপ্টারটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি আগেই বলেছি, আগে একটা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে পাথওয়েজ একাডেমিতে পোস্ট করা আছে। যদি সেটা না দেখে থাকো, ডেসক্রিপশনের লিংক থেকে সেটা দেখো এবং তারপরে এসে কিন্তু এই ভিডিওটা দেখো। আগের ভিডিওটা না দেখলে কিন্তু এটা বুঝতে পারা একটু মুশকিল আছে, তাই সেটা আগে দেখে এসো, তারপরে এই ভিডিওটা দেখো। তাহলে চলো দেখি আজকে কি শুরু করা যায়। আগের ক্লাসে যেমনই বললাম তোমাদের, আগের ক্লাসে এটা আলোচনা করা আছে। আগের ক্লাসে কি পড়ানো আছে? বায়ুমণ্ডল কি। আগের ক্লাসে পড়ানো আছে বায়ুমণ্ডল কি, বায়ুমণ্ডলের উপাদানগুলো কি 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 উপাদান নিয়ে বায়ুমণ্ডল গঠিত সেটা জানানো আছে। আর বায়ুমণ্ডলের কতগুলি স্তর বিন্যাস আছে, বায়ুমণ্ডলের কটি স্তর আছে তোমরা মনে আছে কিনা একবার যদি ভিডিওটা দেখে থাকো তাহলে একবার মনে করার চেষ্টা করো তো। বায়ুমণ্ডলের কটি স্তরে আমি আগে জানিয়েছিলাম, আমি অবশ্যই শুধু নামগুলোই জানিয়েছিলাম, কিন্তু আজকে আমি সেগুলোর বৈশিষ্ট্য, সেখানে কি কি ধরনের দেখতে পাওয়া যায়, কি কি গুরুত্ব আছে তা সেটা নিয়ে আলোচনা করব। তাহলে মনে আশা করি পড়েছে, বায়ুমণ্ডলে 5টি স্তর আছে: টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, আর তারপরে আছে লাস্টে হচ্ছে এক্সোস্ফিয়ার। আমরা এই 5টা স্তর নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এই ছবিটা দেখে বুঝতে পারছো একদম আমাদের মাথার উপর যেটা আছে সেটাকে আমরা বলবো টপোস্ফিয়ার, ঠিক তার উপরে স্ট্র্যাটোস্ফিয়ার, তার উপরে মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, তারপরে এক্সোস্ফিয়ার। এইটা মনে রাখাটাও খুব ডিফিকাল্ট, সেই জন্য আমি তোমাদের একটা শর্ট ট্রিক বলেছিলাম, সেটাও আমার শর্টসে পোস্ট করা আছে, যদি দেখতে চাও সেখানে গিয়ে চেক আউট করতে পারো, সেটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলো এই প্রত্যেকটা স্তর নিয়ে আলোচনা করি যে প্রত্যেকটা স্তরে কি কি আছে। প্রথমেই আমি বলেছিলাম উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের এই স্তরটাকে 5টি ভাগে বিভক্ত করা যায়। তাহলে প্রথম স্তরটাই আমি কি বললাম? টপোস্ফিয়ার। একদম আমাদের মাথার ওপরে যে স্তরটা আছে সেই স্তরটার নামই হচ্ছে টপোস্ফিয়ার। এবার এটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা আমাদের জানতে হবে। 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই টপোস্ফিয়ার বিস্তৃত। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, এটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে নিচের স্তর, যেমন আমাদের মাথার উপরে আছে, এটা তো নিচে, তো বায়ুমণ্ডলের সব থেকে নিচে আর আমাদের মাথার উপরে। তাহলে এই স্তরটা হচ্ছে সব থেকে নিচের স্তর। উচ্চতা কত? 8 থেকে 18 কিলোমিটার। 8 থেকে 18 কিলোমিটার। প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু তাপমাত্রা কমতে থাকে। এটা খুব ন্যাচারাল, কারণ আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তোমরা দেখবে যত উপরের দিকে উঠতে থাকবো তত কিন্তু ঠান্ডা লাগতে শুরু করবে। তাহলে এটা কি হবে? 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে কিন্তু এই তাপমাত্রাটা কমতে থাকে। তাহলে যত উপরে উঠবো, 1 কিলোমিটার উপরে উঠবো, 6.5 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কমে যাবে। তাহলে এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি আবহাওয়ার ঘটনা ঘটে। কোথায় মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি দেখতে পাওয়া যায়? এই ট্রপোস্ফিয়ার স্তরে। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছোট ছোট করে এই পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো, অনায়াসেই যদি একটা কোশ্চেন আসে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসগুলি লেখো, আরামসে কিন্তু বুঝতে পেরে যাবে। পাশে একটা ছবি আছে, সেটা দেখলে ছবিটা আরো ক্লিয়ার হয়ে যায়। তোমাদের মাথার মধ্যে পরীক্ষার টাইমে কিন্তু এই ছবিগুলোই থাকে। খুব কম লেখা মুখস্থ করতে পারে অনেকে, কিন্তু অনেকে করে নেয়, কিন্তু এই ছবিগুলো যদি থাকে তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। এর ঊর্ধ্বসীমা হলো টপোস্ফিয়ার। ঊর্ধ্বসীমা কাকে বলছে? আমরা কি বললাম? 8 থেকে 18 কিলোমিটার পর্যন্ত কিন্তু এই টপোস্ফিয়ার স্তর বিস্তৃত। এবার এই যে 18 কিলোমিটার, সেই 18 কিলোমিটার যেখানে, সেই জায়গাটাকেই আমরা বলবো টপোস্ফিয়ার। এই টপোস্ফিয়ারের ওপরে কিন্তু অবস্থিত স্ট্র্যাটোস্ফিয়ার। মানে এখানে দেখো টপোস্ফিয়ার, তার এই ঊর্ধ্বসীমা, এটা 8, এখান থেকে 18 ধরলাম এইটুকুটা, তাহলে এই স্তরটার নাম হচ্ছে আমাদের ট্রপোপজ। এই স্তরের ওপরে কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। তাহলে কোথায় টপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে কোন স্তর আছে? ট্রপোপজ। মনে থাকবে, খুব ইম্পর্টেন্ট এটা, এটা খুব ইম্পর্টেন্ট। এবার বলছে বাণিজ্যিক বিমান সাধারণত টপোস্ফিয়ারের ওপরের অংশ
ট্রপোপজের কাছাকাছি ওড়ে। বাণিজ্যিক বিমানগুলো কোথায়? ট্রপোপজের, এই যে ট্রপোপজ, এই ট্রপোপজের ওপর দিয়ে দেখো এই বাণিজ্যিক বিমানগুলো এই কাছাকাছি দিয়ে বাণিজ্যিক বিমানগুলো চলাফেরা করছে। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই একটা শর্ট কোশ্চেন, আবার গোটাটা মিলিয়ে একটা কিন্তু ব্রড কোশ্চেন। যেমন কিছু কিছু পয়েন্ট মনে রাখলেই হয়ে যাবে, কারণ সর্বনিম্ন ট্রপোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর। কত কিলোমিটার বিস্তৃত? 8 থেকে 18 কিলোমিটার বিস্তৃত। 1 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি হারে সেলসিয়াস কমে? 6.5 ডিগ্রি হারে সেলসিয়াস কমে। মেঘ, বৃষ্টি, ঝড় ইত্যাদি কোথায় কোন স্তরে হয়? এই ট্রপোস্ফিয়ারে হয়। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলে? ট্রপোপজ বলে। খুব ইজি, মনে রাখতে পারলে কিন্তু খুব ইজি। আশা করি আমি ট্রপোস্ফিয়ারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে এরপরে ঠিক কি আছে বলো, মনে করে বলো। হ্যাঁ, ঠিকই বলেছো, এরপরে আছে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। চলো তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারটা জানা যাক। এই যে 18 কিলোমিটার, 8 থেকে 18 কিলোমিটার যে ট্রপোপজ, এই দেখো এই যে ট্রপোপজ 18 কিলোমিটার, ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে আমাদের কত? এই 50 কিলোমিটার, সরি 50 কিলোমিটার এই যে বিস্তার, এইটাই আমাদের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 18 থেকে 50 কিলোমিটার উচ্চতায়, দেখো লেখাই আছে উচ্চতা প্রায় 18 থেকে 50 কিলোমিটার, উচ্চতা প্রায় 18 থেকে 50 কিলোমিটার। খুব ইম্পর্টেন্টলি একটা পয়েন্ট হচ্ছে উচ্চতার সঙ্গে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে কোন স্তরে উচ্চতার সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। মনে থাকা গেল। ওজোন স্তর প্রধানত এই স্তরে দেখতে পাওয়া যায়। এটা পরীক্ষাতে ধরো পড়ে গেছে, তোমাদের 100% শিওর এটা পড়ে গেছে। ওজোন স্তর কোন স্তরে দেখতে পাওয়া যায়? তোমাদের আনসার হবে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ওজোন স্তর কোথায় দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ার। এবার তোমরা বলবে ওজোন স্তর জিনিসটা কি? ওজোন স্তর জিনিসটা হলো সূর্য থেকে যে ইউভি রশ্মি বা অতি বেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পৌঁছয়, সেই জায়গাটাকেই যে বাঁচায়, শোষণ করে। আমরা এই যে রোদের একটুখানি তাপ আমাদের শরীরে আসে, সেইটাই আমরা কিন্তু সহ্য করতে পারি না। আমরা মেয়েরা বলি হাতে ট্যান পড়ে গেল, ওই জন্য আমরা সানস্ক্রিন মাখি, হাতে গ্লাভস পরি, প্রচন্ড রোদ উঠলে ছাতা নিই, এটুকুই আমরা কিন্তু নিতে পারছি না। তুমি ভাবো যদি একবারে যদি এই ওজোন স্তর না থাকতো, যদি সেই ইউভি রশ্মিটাকে বাধা না দিত, তাহলে আমাদের শরীরে কিরকম ক্ষতিকারক প্রভাব পড়তো। তাহলে ওজোন স্তর বায়ুমণ্ডলে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা না থাকলে কিন্তু এই জীবজগৎ জীবকুল কিছুই থাকতো না। তাহলে এই ওজোন স্তর কোন স্তরে দেখতে পাওয়া যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা কি সূর্য থেকে আসা ইউভি রশ্মিকে শোষণ করে। বোঝা গেছে? তারপরে বলছে এখানে মেঘ, বৃষ্টি ও ঝড় প্রায় নেই। এখানে কিন্তু মেঘ, বৃষ্টি, ঝড় হয় না, সেই কারণেই কিন্তু এখানে বিমান চলাফেরা করতে পারে। অতিরিক্ত বিমান চলাফেরা, যদি বৃষ্টি ঝড় হয় তাহলে দেখবে টার্বুলেন্স হয়। মাঝে মাঝে আমরা খবরে শুনতে পাই যে ল্যান্ড করতে প্রবলেম হচ্ছিল, ওয়েদার খারাপ ছিল, এগুলো কিন্তু আমরা শুনতে পাই। তাহলে সেটা কিসের জন্য? সেই যে টার্বুলেন্সটা হয় ঝড় বৃষ্টি হলে, সেই জন্য কিন্তু বিমান চলতে পারে না। কিন্তু এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ঝড় বৃষ্টির পরিমাণ একদম হয় না বললেই চলে, তাই জন্য হচ্ছে এখানে বিমান চলাফেরা করতে পারে। এই কোশ্চেনটাও প্রচন্ড আসে। ঝড় ঝঞ্ঝাহীন কোন স্তর? সেটা আমাদের কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে বলছে বায়ু উলম্বভাবে চলাচল কম করে। উলম্বভাবে কিন্তু বায়ু চলাচল কম করে না, অনুভূমিক ভাবে করতে থাকে। এর ঊর্ধ্বসীমাকে কি বলে? স্ট্র্যাটোপজ। প্রত্যেকটারই ঊর্ধ্বসীমার একটা নাম আছে। এই যে একে কি বলছে? স্ট্র্যাটোপজ। এবার এই স্ট্র্যাটোপজের ওপর কি আছে তোমরাই বলো? মেসোস্ফিয়ার। ঠিক, এই যে স্ট্র্যাটোপজ তার উপরে কি আছে? হচ্ছে মেসোস্ফিয়ার। স্ট্র্যাটোপজ 50 কিলোমিটারে শেষ, তারপরে তাহলে 50 থেকে কি শুরু হবে আমাদের? মেসোস্ফিয়ার। তাহলে কি 50 থেকে, আমি যেমন বললাম 50 থেকে 80 কিলোমিটার হচ্ছে আমাদের মেসোস্ফিয়ার। 50 থেকে 80 কিলোমিটার আমাদের কোন স্তর? মেসোস্ফিয়ার। উচ্চতার সঙ্গে তাপমাত্রা কিন্তু দ্রুত হ্রাস পায়, আবার কিন্তু তাপমাত্রা হ্রাস পেতে থাকলো। কিন্তু আমরা দেখলাম স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রা কম ছিল। এইবার তাপমাত্রা কিন্তু বাড়ছিল, কিন্তু মেসোস্ফিয়ারে কি হলো? তাপমাত্রা কিন্তু দ্রুত হ্রাস পেতে শুরু করলো। এটি বায়ুস্তরের অত্যন্ত শীতল স্তর। সব থেকে ঠান্ডা যদি কোনো স্তর হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। সব থেকে ঠান্ডা কোন স্তর? মেসোস্ফিয়ার। এখানে বায়ুর ঘনত্ব খুব কম। আমরা জানি উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর ঘনত্ব কমতে শুরু করে, তাই তো? সেই জন্য এখানে বায়ুর ঘনত্ব খুব কম। রেডিও তরঙ্গ প্রতিফলনে এই স্তরের ভূমিকা রয়েছে। রেডিও তরঙ্গ, আমাদের বাড়িতে অনেকেরই দাদু ঠাম্মাদের কিন্তু রেডিও আছে, দেখবে একটা তারের মতো বেরিয়ে থাকে।
সেটা দিয়ে আমরা কিন্তু কানেক্ট করি। তাহলে কোথায় এই রেডিও তরঙ্গ প্রতিফলন হয়? এই মেসোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ। খুব ইম্পর্টেন্ট, এই যে শর্ট কোশ্চেন গুলো আমি বলছি এগুলো থেকে কিন্তু প্রত্যেকবার কোশ্চেন আসে, বড় কোশ্চেন তো আসেই, ছোট কোশ্চেন। রেডিও তরঙ্গ প্রতিফলন কোন স্তরে দেখতে পাওয়া যায়? তোমাদের আনসার কি হবে? মেসোস্ফিয়ার। এর ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। তাহলে মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে কি বলা হয়? মেসোপজ। এই যে এটা হচ্ছে মেসোপজ, ঠিক আছে। তাহলে মেসোপজের ওপরে আমরা কি জানবো? মেসোপজের ওপরে মানে 80 কিলোমিটার যেটা, সেখানে হচ্ছে মেসোপজ। এবার মেসোপজের ওপরে কি থাকবে? হ্যাঁ, থার্মোস্ফিয়ার, সেটা আমরা পরে জানছি। তারপর যে মেসোপজের কাছে তাপমাত্রা প্রায় -90°C পর্যন্ত নামতে পারে। আমরা তো 14-15 ডিগ্রি সহ্য করতে পারি না, সেখানে তাপমাত্রা -90°C। একবার ভাবতে পারছো -90°, তার মানে কতটা ঠান্ডা। তাই জন্যই বলেছে এখানে বায়ুমণ্ডলের স্তর অত্যন্ত শীতল হয়। তাহলে এই ছিল তোমাদের মেসোস্ফিয়ার। এরপরে কি আছে? হ্যাঁ, থার্মোস্ফিয়ার। এবার থার্মোস্ফিয়ারের উচ্চতা কত? 80 থেকে 400 কিলোমিটার। 80 থেকে 400 কিলোমিটার, অনেক জায়গায় 85 আছে, সেটা একটু দেখে নেবে। এটা হচ্ছে 80 থেকে 400 কিলোমিটার মোটামুটি অ্যাভারেজে ধরতে পাওয়া যায়। উচ্চতার সঙ্গে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পায়। এখানে আবার কি হচ্ছে? তাপমাত্রা কিন্তু উচ্চতা যত বাড়ছে তত তাপমাত্রা কিন্তু এই থার্মোস্ফিয়ার স্তরে বৃদ্ধি পাচ্ছে। সূর্যের অতি বেগুনি রশ্মি ও এক্স রে রশ্মি শোষিত করে। কোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি ও এক্স রে রশ্মি শোষণ করে? তার অ্যান্সার হচ্ছে থার্মোস্ফিয়ার। রেডিও তরঙ্গ প্রতিফলন ও প্রতিসরণের ভূমিকা রাখে। রেডিও তরঙ্গ প্রতিসরণ হচ্ছে, নামছে আবার প্রতিফলিত হয়েছে, এটা রিফ্লেক্ট করে বেরিয়েও চলে যাচ্ছে। সেইটাই কোথায় হয়? কোন স্তরে হয়? থার্মোস্ফিয়ারে। অবভিয়াসলি মেসোস্ফিয়ারে প্রতিফলন হয়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এটা থার্মোস্ফিয়ারেও হয়ে থাকে। মেরু জ্যোতি এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। বা তোমরা বলবে যে মেরু জ্যোতি জিনিসটা আবার কি? মেরু জ্যোতি জিনিসটা হলো সূর্য থেকে কিছু কণা আসে, বায়ুর ছোট ছোট কণা আসে, এবং বায়ুমণ্ডলে কিছু গ্যাসীয় ওই পদার্থ থাকে, সেগুলোর মিথস্ক্রিয়ার মাধ্যমে এক ধরনের আলো তৈরি হয়। সেখানে লাল থাকে, নীল থাকে, বেগুনি থাকে, এই ধরনের আলো তৈরি হয়। মেরু অঞ্চলে মূলত রাত্রেবেলার দিকে এই ধরনের আলো দেখতে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এই ধরনের একটা মানে বিশাল সুন্দর একটা জিনিস দেখতে পাওয়া যায়। তাহলে একেই আমরা কি বলবো? মেরুজ্যোতি। তাহলে মেরুজ্যোতি কোন স্তরে দেখতে পাওয়া যায়? থার্মোস্ফিয়ারে। মেরুজ্যোতি জিনিসটা কি? সূর্য থেকে বিভিন্ন ধরনের কণা এবং বায়ুমণ্ডলে কিছু গ্যাসীয় উপাদান, যেগুলোর সংমিশ্রণে বা মিথস্ক্রিয়ার ফলে কি তৈরি হয়? এই মেরুজ্যোতি তৈরি হয়, দেখা যায় থার্মোস্ফিয়ারে। বোঝাতে পারলাম? তারপর যে কৃত্রিম উপগ্রহ মহাকাশযানের কিছু অংশ এই স্তরের মধ্যে অবস্থান করে। কৃত্রিম উপগ্রহ আর মহাকাশযানের কিছু অংশ। কৃত্রিম উপগ্রহ কোনগুলো? ধরো ওই যে চন্দ্রযান 2, 3 আমরা পাঠাই এখান থেকে, কিছুদিন আগেও সুনিতা উইলিয়ামস ঘুরে এলো। এইবার এই মহাকাশযানগুলো কোন স্তরের মধ্যে অবস্থান করে? সব থার্মোস্ফিয়ার। আমাদের কথা আছে না, কোথায় গিয়ে থাকে? অবশ্যই এটা হচ্ছে থার্মোস্ফিয়ার স্তরে। এর ঊর্ধ্বসীমা ধীরে ধীরে এক্সোস্ফিয়ারের দিকে চলে যায়। তাহলে এই যে থার্মোস্ফিয়ারটা শেষ হচ্ছে, তার ওপরে কি আছে? এক্সোস্ফিয়ার। তাহলে ঊর্ধ্বসীমাটা কোথায় গিয়ে পৌঁছে যায়? এক্সোস্ফিয়ারে। তাহলে নেক্সট আমরা আলোচনা করব কি? হ্যাঁ, এক্সোস্ফিয়ার নিয়ে আলোচনা করব। এটি বায়ুমণ্ডলের সর্বোচ্চ বহি স্তর, সব থেকে বাইরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, যার উপরে আর কিছু নেই, মহাশূন্য অব্দি বিস্তৃত, কেউ এখন আবিষ্কার করতে পারেনি ওর উচ্চতা কত। তো 500 কিলোমিটারের বাইরে সমস্তটাই হচ্ছে মহাশূন্য পর্যন্ত বিস্তৃত। নেক্সট আছে বায়ু অত্যন্ত বিরল ও পাতলা। বায়ু কিন্তু খুবই পাতলা হয়ে থাকে, আর নেই বললেই চলে। প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে। এই যে এইগুলো হচ্ছে হাইড্রোজেন আর এই হিলিয়াম গ্যাস থাকে। কি থাকে? হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস। কৃত্রিম উপগ্রহ কিন্তু এখানে ঘুরতে পারে, তবে সব নয়, কিছু কিছু কৃত্রিম উপগ্রহ এখানে কিন্তু ঘোরাফেরা করে বা পরিভ্রমণ করে। এই স্তরের কোনো সুনির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই, ধীরে ধীরে মহাশূন্যের সঙ্গে মিশে যায়। এই স্তরে কিন্তু নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই, তবে একটা অনুমান করা যায় যে 600 থেকে মোটামুটি 10,000 কিলোমিটার উচ্চতা বা তারও বেশি থেকে কিন্তু এই এক্সোস্ফিয়ার আমাদের বিস্তৃত। তাহলে এই ছিল তোমাদের বায়ুমণ্ডলের 5টি স্তর, যেটা হচ্ছে টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার।
যেটা আমি তোমাদের এই ছবিটার মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে বোঝা গেল প্রত্যেকটা ছবি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ছবি ভালো করে মনে রাখবে, তাহলেই বড় কোশ্চেন লিখতে পারবে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্টলি একটাই বড় কোশ্চেন হয়, সেটা হচ্ছে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস আলোচনা করো। তোমাদের প্রথমে বায়ুমণ্ডল কাকে বলে লিখতে হবে, তারপরে এই 5টা স্তরকে নিয়ে আলাদা আলাদা ভাবে ব্যাখ্যা করতে হবে, তবে গাই তোমরা ফুল মার্কস কিন্তু পাবে। আর মাধ্যমিকের টাইমে চেষ্টা করবে প্রচুর লেখার, তাহলে কিন্তু নাম্বারটাও প্রচুর পাওয়া যায়। একটুখানি লিখে এসে ম্যাম বা স্যার আমাকে নাম্বার দিল না, এটা কিন্তু প্লিজ বলো না, প্রচুর লেখো। আর আমি প্রত্যেকটা ছোট 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 পয়েন্টে লিখে দিয়েছি, তোমরা যদি এখান থেকে স্ক্রিনশট নিতে পারো সেটাও নিতে পারো, কারণ এগুলো খুব ইজি মনে রাখা, পয়েন্টে মনে রাখা। প্রত্যেকটারই উচ্চতা মনে রাখবে, উষ্ণতা বাড়ার সঙ্গে উচ্চতা বাড়ার সঙ্গে উষ্ণতার কি তারতম্য হচ্ছে সেটা মনে রাখবে, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য, কোথায় ঝড়ঝঞ্ঝা হয় হয় না, কোথায় বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, কোন মেরুজ্যোতি কোন স্তরে দেখতে পাওয়া যায়। এগুলো যেমন শর্ট কোশ্চেনে ইম্পর্টেন্ট, তেমন ব্রড কোশ্চেনে লিখতেই হবে, তবেই এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে এবং তবেই তোমরা নাম্বার পাবে। তাহলে এই ছিল আজকে আমার ক্লাস। যদি তোমাদের এই ক্লাসে কিছু জিজ্ঞাসা থাকে, নেক্সট ফার্দার কিছু জানতে ইচ্ছে হয়, তবে অবশ্যই কমেন্ট সেকশন খোলা আছে, সেখানে জানতে পারো। এবং যদি আমাদের চ্যানেলে পুরনো হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমরা একটু মোটিভেশন পাই আরো ভিডিও বানানো, তোমাদের জন্য আরো সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। আজ এইটুকুই, থ্যাংক ইউ।